গ্রামে অর্জুন নামের খুবই গরিব ব্যক্তি থাকত। অর্জুনের স্ত্রী রুক্মিণী গ্রামের অন্যান্য বাড়িতে বাসন মাজার কাজ করত, আর অর্জুন গ্রামের প্রধানের বাড়িতে তার মোষদের দেখাশোনা করার কাজ করত। একদিন অর্জুন প্রধানের মোষকে চান করাচ্ছিল। তক্ষুনি প্রধান তার কাছে এসে বলে, ঠিক করে স্নান করাও অর্জুন, এমনিতেই আমি আজকাল দেখছি তুমি ভালো করে কাজ করো না। আপনি কি কথা বলছেন প্রধান মশাই? আমি তো আজ পর্যন্ত কখনো ফাঁকি মারিনি। হ্যাঁ ঠিক আছে, জানি জানি, এমন ভাবে বলছো জানো সারাদিন জমিতে মোষের মতন কাজ করো। আরে তুমি তো ভালো করে গোয়ালটা পর্যন্ত সামলাতে পারো না, আর তুমি বলছো পরিশ্রমের কথা। এইটুকু বলে প্রধান নিজের পাপ টিপে টিপে ওখান থেকে চলে যায়। বিকেলবেলা অর্জুন বাড়িতে আসে। হুকুমনি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। অর্জুনের কথা শুনে রুক্মিণী চোখে জল নিয়ে অর্জুনকে বলে ওঠে, বাড়ির রেশন শেষ হয়ে গেছে গো, আমি খাবার কোত্থেকে আনবো? দুপুরবেলা থেকে তোমার অপেক্ষাতেই বসে আছি। তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? সকালে যখন তুমি কাজে গেছিলে তখন আমি ইশারাতে তোমাকে বলেছিলাম যে বাড়িতে একদম খাবার দাবার নেই। এর মানে আমাদের মুন্না সকাল থেকে কিচ্ছু খায়নি? 3 ঘন্টা ধরে কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ হয়ে গেছে। খুব মুশকিলে ওকে চুপ করিয়ে ঘুম পাড়িয়েছি। সেই ছোট্ট বাচ্চা কি জানে পরিবারের আর্থিক স্থিতি। তুমি এত পরিশ্রম করে অন্যের বাড়িতে বাসনকোসন মাজো, কিছু খাবার তো তাদের বাড়ি থেকে নিয়ে নিতে পারো। গত কিছুদিন ধরে আমি অসুস্থ গো, সেই কারণে আমি কাজেও যেতে পারিনি। যেই বাড়িতে আমি বাসন মাজি আমি সেই প্রত্যেক বাড়ির দরজায় ধাক্কা মেরেছি, কিন্তু কেউ 1 পয়সাও আমায় দিল না, আর কেউ একটা রুটির টুকরোও দিল না। নিজের বউয়ের কথা শুনে অর্জুনের চোখেও জল চলে আসে। পরের দিন অর্জুন প্রধানের বাড়িতে গিয়ে প্রধানকে বলে ওঠে, আপনার সাথে কিছু কথা বলতে চাই প্রধান মশাই। হ্যাঁ বলো, নিশ্চয়ই তুমি পয়সা চাইবে তাই না? হ্যাঁ, আমার কিছু পয়সার দরকার রয়েছে প্রধান মশাই। আমার বাড়িতে খাবার দাবার সব শেষ হয়ে গেছে। কালকে রাত্রে আমার বউ আর বাচ্চা কিচ্ছু খায়নি। আপনি জানেনই যে আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা হয় না, কিন্তু পরিবারকে আমি এইভাবে না খেয়ে মরতে দিতে পারি না। তাহলে তা আমি কি করতে পারি ভাই? তোমার পরিবার যদি না খেয়ে মরে তাহলে তুমি কোনো অন্য কাজ করতে পারো তো। আমি তোমার হাত পা বেঁধে রেখেছি নাকি? প্রধান মশাই, আপনি এই গ্রামের প্রধান, আমি যদি সাহায্যের জন্য আপনার কাছে না আসি তাহলে কার কাছে যাব? প্রধান অর্জুনকে কিছু বলতেন তার আগেই প্রধানের বন্ধু প্রেমপাল ওখানে চলে আসে। প্রেমপাল অর্জুনের দিকে তাকিয়ে বলে, তুমি একদম ঠিক কথা বলছো অর্জুন, সাহায্যের জন্য তো প্রধান মশাইয়ের কাছেই আসা উচিত তোমার। বলো, তা কত পয়সা লাগবে তোমার? প্রেমপালের কথা শুনে অর্জুনের চেহারায় খুশির একটা ভাব দেখতে পাওয়া যায়। আমার শুধু ততটুকুই পয়সা লাগবে প্রেমলাল বাবু, ততটুকু পয়সা দিয়ে আমার বাড়ির জন্য 1 মাসের খাবার কিনে রাখতে পারি, তারপর আর আমার কোনো চিন্তা নেই। প্রেমপাল প্রধানের দিকে তাকিয়ে বলে, প্রধান মশাই, অর্জুনকে কিছু পয়সা দিয়ে দিন। প্রধান না চাইতেও অর্জুনকে কিছু টাকা দিয়ে দেয়। অর্জুন হাসি খুশি ওখান থেকে চলে যায়। প্রধান রাগের চোটে নিজের বন্ধুর দিকে তাকিয়ে বলেন, এটা তুমি কি করলে প্রেমলাল? শুধু বন্ধুত্বের কারণে আমি চুপ ছিলাম। আরে তুমি গ্রামের প্রধান অবশ্যই হয়েছো বটে, কিন্তু তুমি মূর্খ আর মূর্খই থেকে যাবে। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। প্রেমপাল প্রধানের কানে কিছু একটা বলে। প্রেমপালের কথা শুনে প্রধানের ঠোঁটে রহস্যময়ী একটা হাসি চলে আসে। অন্যদিকে অর্জুন খুশি হয়ে নিজের বাড়িতে পৌঁছায়, আর খুশি হয়ে সে টাকা নিজের স্ত্রীর হাতে দিয়ে দেয়। প্রধানের মন প্রাণ খুব ভালো খুকুমনি। তুমি একদম ঠিক বলেছ গো, আমি বলতে পারবো না এই টাকাগুলো দেখে আমি কতটা খুশি। সবার আগে আমি বাজারে গিয়ে কিছু রেশন কিনে আনছি। মুন্না কাল থেকে খিদার্ত। কিছুক্ষণ পর রুক্মিণী বাজার থেকে রেশন কিনে নিয়ে আসে। বিকেলবেলা মুন্না অর্জুনের দিকে তাকিয়ে বলে,
বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার জন্য কাগজের ট্রেন বানাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কি জানো কাগজের ট্রেন তৈরি করার জন্য অনেক কাগজের দরকার পড়বে যে। অর্জুনের কথা শুনে মুন্না কিছু নিউজ পেপার অর্জুনের সামনে এনে রাখে। আরে বা আমার মুন্না, কাগজ সঙ্গে করে নিয়ে এসেছো? ঠিক আছে, আমি তোমার জন্য কাগজের ট্রেন বানাবোই বানাবো। তুমি জানো কাগজের ট্রেন তৈরি করা আমায় কে শিখিয়েছিল? কে বাবা? আমার ঠাকুর দাদা। সে কাগজের এত সুন্দর ট্রেন বানাতো না যে ইংরেজরাও দেখে মাঝে মাঝে মূর্খ হয়ে যেত। ওরা বলতো তোমার এই কাগজের তৈরি ট্রেন তো আসল ট্রেনের থেকেও বেশি সুন্দর দেখতে ভাই। কিছুক্ষণের মধ্যেই অর্জুন একটা খুবই সুন্দর কাগজের ট্রেন বানিয়ে তৈরি করে দেয়। মুন্না সেই কাগজের ট্রেনটা দেখে খুব খুশি হয়ে ওঠে। বাবা, তোমার ট্রেনটা তো একদম আসল মতো মনে হচ্ছে। মুন্না, তুমি কখনো আসল ট্রেন দেখেছো? আমাদের গ্রামে তো ট্রেন নেই। হ্যাঁ, দেখেছি বাবা। কাকুর বাড়িতে একটা বড় টিভি আছে না, আমি সেই টিভির ভেতরেই ট্রেন দেখেছি। এইটুকু বলে মুন্না সেই কাগজের ট্রেন নিয়ে খেলতে চলে যায়। তক্ষুনি ওখানে অর্জুনের স্ত্রী চলে আসে। তুমি তো জানোই না, আমাদের গ্রামে সরকারের তরফ থেকে কিছু রেলওয়ে বিভাগের কর্মচারী এসেছেন। এটা তো খুবই খুশির খবর। আমাদের গ্রামে রেলের সেবা তো নেই, তবে গ্রামে যদি রেল লাইন বসে যায় তাহলে গ্রামের পথ খুলে যাবে, বুঝলে? আমি শুনেছি প্রধান বাবু ওই সরকারি কর্মচারীদেরকে ভয় পাইয়ে তাড়িয়ে দিয়েছে। প্রধান মশাইয়ের খুব ভালো মানুষ, উনি এমনটা কেন করলেন আমি এ ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করব। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন প্রধান হঠাৎ করে নিজের বন্ধু প্রেমপালের সাথে খাটালে চলে আসে। প্রধান মশাই, আমার বউ বলছিল যে কয়েকদিন আগে সরকার তরফ থেকে রেলের কর্মচারী এসেছিল। আমি তো শুনলাম যে ওরা এখানে রেল যাতায়াতের সেবা শুরু করতে চাইছিলেন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো অর্জুন, আর আমি ওদের সবাইকে তাড়িয়ে দিয়েছি। তো আপনি এমনটা কেন করলেন প্রধান মশাই? এখানে যদি রেল চলাচল শুরু হয়ে যায় তাহলে তো আমাদের গ্রামে রোজগারের পথ খুলে যাবে, তাই না? আরে তাতে সরকারেরই লাভ হবে, আমার না। এইটুকু বলে প্রধান প্রেমপালের সাথে ওখান থেকে চলে যান। বিকেলবেলা প্রধান নিজের বন্ধু প্রেমপালকে নিয়ে অর্জুনের বাড়িতে পৌঁছে যায়। প্রধান মশাই, আপনি? প্রধানের বলার আগেই তার বন্ধু প্রেমপাল হাসতে হাসতে অর্জুনের দিকে তাকিয়ে বলে, তোমার মনে আছে অর্জুন, কয়েকদিন আগে তুমি প্রধান মশাইয়ের কাছ থেকে অনেক বেশি সুদে পয়সা নিয়েছিলে? তা তুমি সময় তো পয়সা দিতে পারোনি, সেই জন্য কথা অনুযায়ী এই বাড়ি ছেড়ে তোমাকে এই মুহূর্তে চলে যেতে হবে। হ্যাঁ, এ আপনি কি বলছেন? হ্যাঁ, আমি তো প্রধান মশাইয়ের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম। আমি কাউকে সাহায্য নেওয়ার ঠেকা নিয়ে বসে নেই। তোমার নেওয়া টাকার উপরে ঋণ এত বেশি বেড়ে গেছে যে তুমি 7 জন্মে পয়সা শোধ করতে পারবে না, বুঝলে? সেই জন্য তুমি তোমার পরিবারকে সঙ্গে করে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে গলা ধাক্কা দিয়ে তোমাকে আমি এখান থেকে বের করে দেব। প্রধান অর্জুনকে বাড়ির কোনো জিনিস পর্যন্ত নিতে দেয় না, কিন্তু অর্জুনের ছেলে মুন্না নিজের কাগজের ট্রেন নেওয়ার জন্য প্রচণ্ডভাবে কাঁদতে শুরু করে। এই কাগজের ট্রেন দিয়ে হঠাৎ করে আমার কি হবে? হ্যাঁ, এটা তো বাজারে কেউ পয়সাও দেবে না, 1 পয়সা। যাও, এই কাগজের ট্রেনটা দিয়ে তুমি জঙ্গলে খেলা করবে, যাও। অর্জুন মুন্নাকে নিয়ে নিজের স্ত্রীর সাথে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় আর একটা গাছের তলায় বসে কাঁদে। অর্জুন আর রুক্মিণী কাঁদতে কাঁদতে গাছের তলাতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু 7 বছরের মুন্না কিছুক্ষণ পর সবকিছু ভুলে সেই কাগজের ট্রেন দিয়ে খেলতে শুরু করে। তক্ষুনি গাছের নিচে দিয়ে সে তারই বয়সের ছোট্ট একটা মেয়ে দেখতে পায়। কে গো তুমি? আমি এই গাছের ওপরেই থাকি। কি, কেউ আবার গাছের ওপরেও থাকতে পারে নাকি? সেই সব কথা ছাড়ো, তুমি কি আমাকে তোমার কাগজের ট্রেন দেখাবে? কেন না, আমরা দুজন একসাথে এই কাগজের ট্রেনের সাথে খেলবো। মুন্না আর সেই ছোট্ট সুন্দর মেয়ে খেলতে শুরু করে। তক্ষুনি রুক্মিণী আর অর্জুনের চোখ খুলে যায়। মুন্না,
কার সাথে খেলা করছো? অর্জুন এইটুকু বলেই ছিল, তক্ষুনি একটা ধামাকা হয় আর একজন সুন্দর যুবতী সেই সুন্দর ছোট্ট মেয়ের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। ও আমার পুত্রী, আমাদের পরিবার এই গাছের ওপরেই থাকে। আমি গাছের জাদুই মহারানী গাছালি। অর্জুন আর রুক্মিণী অবাক হয়ে ওঠে। ঘাবড়িও না অর্জুন। তুমি আমার নামটা কি করে জানলে? তুমি জানো তোমার দাদুকে কাগজের ট্রেন বানানো কে শিখিয়েছিল? আমার বাবা। তোমার দাদু প্রায় সময় এই গাছের নিচেই বসে কাগজের খেলনা বানাতেন। তোমার সাথে খুব খারাপ হয়েছে অর্জুন। অর্জুনের চোখে জল চলে আসে। আমাকে ঠকানো হয়েছে। চিন্তা করো না, ওরা তাদের কর্মের শাস্তি নিশ্চয় পাবেন। ওরা তোমার থেকে তোমার বাড়ি ছিনিয়েছে না? আমি তোমাকে তোমারই হাতের বানানো বাড়ি দেব, যাতে তুমি থাকতেও পারবে আর এত পয়সা কামাবে যে ততটা প্রধানের 7 জন্মও কামাতে পারবে না। এইটুকু বলে সেই সুন্দর স্ত্রী কাগজের ট্রেনটাকে মন দিয়ে দেখতে শুরু করে দেয়। হঠাৎ করে একটা ধামাকা আর ধোঁয়ার সাথে সাথে সেই কাগজের ট্রেন একটা খুবই বড় এবং বিশাল ট্রেনে পরিবর্তিত হয়। সেই সুন্দর যুবতী সেই ছোট্ট বাচ্চাটার সাথে ওখান থেকে গায়েব হয়ে যায়। অর্জুন নিজের পরিবারের সাথে সেই ট্রেনে যেইভাবেই উঠে পড়ে, তখন ট্রেনের ভেতরের দৃশ্য দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে ওঠে। ট্রেনের ভেতরে খুব বড় বাড়ি বানানো হয়েছিল আর সেই ঘরে সুখ সুবিধের প্রত্যেক জিনিস ছিল। ট্রেনে যাত্রীদের বসার জন্যও সুবিধে ছিল। ট্রেনের ভেতর থেকে একটা আওয়াজ আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথায় যাবেন আপনি? ওগো, ঈশ্বর আমাদের চোখের ওপরে দয়া করেছেন মনে হয়। ঠিক বলেছ খুকুমণি, ঈশ্বরের দেওয়া ফলে আমরা উপকার করব লোকজনের। অর্জুন সেই ট্রেনটা গ্রামের দিকে চালানোর জন্য ইশারা করে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন গ্রামের দিকে রওনা দেয়। অর্জুন ট্রেন থেকে বাইরে বেরিয়ে আওয়াজ লাগাতে শুরু করে। কেউ আছে যে শহর পর্যন্ত যাবে? আর কোথাও আপনাদেরকে গরুর গাড়ি করে যেতে হবে না, বুঝেছেন? এখন আপনারা যেখানে যাবেন আমার ট্রেন সেখানে নিয়ে চলে যাবে আপনাদের বলা জায়গায়। কিছুক্ষণের মধ্যেই গ্রামে যাত্রীদের ভিড় জমা হয়। অর্জুন প্রত্যেক যাত্রীর থেকে অনেক কম টাকা নেয়। ট্রেন যাত্রীদের বলা ঠিকানায় অটোমেটিকভাবে দাঁড়িয়ে পড়ত। কিছু মাসের মধ্যেই গ্রামের নকশাই পাল্টে যায়। অর্জুনের উন্নতি দেখে প্রধান আর প্রেমপাল প্রচণ্ডভাবে ঈর্ষিত হয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই চমৎকারটা কি করে হলো? আরে সেসব কথা বাদ দিন তো, আমার একেবারে নিঃস্ব হতে চলেছি বুঝলেন। গরুর গাড়িতে তো আমাদের কুকুরও বসে না, তাই না? তার উপর আবার গরুদেরকে খাবার খাওয়াতে হয়, সেটা আবার আলাদা। যদি এইভাবে চলতে থাকে না তাহলে আর বেশি দিন নয় আমরা পথে বসবো, মনে রাখবেন। এইটা কোনোভাবেই হতে দেব না। হ্যাঁ, তাহলে কি করবেন আপনি? আপনি কি জানেন, আমি শুনেছি যে অর্জুনের ট্রেনে হাভেলির মতন সুন্দর বাড়ি পর্যন্ত রয়েছে। ও ট্রেনের মধ্যে উপস্থিত ওই সুন্দর বাড়িতে রাজার মতন থাকে। আর ওর ছেলে মুন্না, কি নেই ওর কাছে আজকে? হ্যাঁ, গ্রামের ছেলেদেরকে ফ্রিতে খেলনা বিলি করে, জানেন আপনি? আরে তুমি চিন্তা করো না, আজকে আমরা ওর ট্রেনের মধ্যে বেশ বদল করে যাব যাত্রী সেজে, আর চলন্ত ট্রেনের মধ্যে অর্জুনকে ধাক্কা দিয়ে দেবো। প্রধান আর প্রেমপাল ভেষ বদলে অর্জুনের ট্রেনের ভেতরে ঢুকে যায়। ট্রেন সমস্ত যাত্রীদেরকে নামানোর পর প্রধান আর প্রেমপালকে একটা মরুভূমিতে নিয়ে যায়। প্রধান অর্জুনের দিকে তাকিয়ে বলে, আমরা এখানে আসার জন্য বলিনি তোমাকে। আমি জানি তোমরা এখানে কেন এসেছো প্রধান মশাই। আমার বাড়ি ঠকিয়ে তুমি আমার কাছ থেকে নিয়ে নেওয়ার পরেও তোমার মন ভুললো না, তাই না? এই তুমি কি বলতে চাও? হ্যাঁ, তুমি কি মনে করেছিলে রূপ পাল্টে তুমি আমার ট্রেনের মধ্যে এসে ঢুকে পড়বে আর আমি জানতে পারবো না? আমার ট্রেনে অটোমেটিক সিস্টেম আছে। যখন কোনো মানুষ খারাপ মানসিকতা নিয়ে আমার ট্রেনের মধ্যে আসে না, তার মনের কথা সেই ট্রেন আমাকে বলে দেয়। তুমি আমাকে ধাক্কা দেওয়ার জন্য এই ট্রেনে ঢুকেছিলে না? আমায় ক্ষমা করে দাও অর্জুন।
আমাকেও ক্ষমা করে দাও। তোমার বাড়ি ফেরত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি। সে তো আমি দেখে নেব, কিন্তু তোমাদের দুজনকে শাস্তি দেবার পরে। এখন তোমরা সারা জীবন এই মরুভূমিতে ফেঁসে যাও আর বাইরে যাবার স্বপ্ন দেখতে থেকো শুধু। কিছুক্ষণের মধ্যেই ট্রেন গ্রামে চলে যায়। অর্জুন আজও নিজের জাদুই কাগজের ট্রেন দিয়ে লোকেদের সাহায্য করে। বিলাসপুর নামের একটি অদ্ভুত গ্রাম ছিল। সবারই বাড়ি ছিল মাটির, কিন্তু মনটা সবার ছিল একদম খাঁটি। সবসময় সেই গ্রামে হই হুল্লোড় হতো। বেশিরভাগ গ্রামের মানুষরাই শহরে রোজগার করতে যেত, আর মাসে একাধবার তাদের নিজের গ্রামে বিলাসপুরে ঘুরতে আসতো। গ্রামের মহিলারা ছোটখাটো কাজ করে নিজেদের সংসার খরচ চালাতো। আরে কোথায় যাচ্ছ বাবা মনু? বাড়ি ঢুকে পড়ো, তুফান আসতে চলেছে, খুব জোরে বৃষ্টিও হতে পারে। আজ বাবা আমার জন্য শহর থেকে মাটির পুতুল নিয়ে আসবে। আমি ওই পুতুল কাকু তোমাকে কখনো দেব না। কিন্তু ঠিক আছে, ও সোজা বাড়ি চলে আসবে, তুমি আগে বাড়ি ঢোকো। আর যতক্ষণ না বাবা আসছে তুমি ততক্ষণ তোমার মায়ের সাথেই থেকো। ওই সময় গ্রামে মুষলধার বৃষ্টির সম্ভাবনা ছিল। সারা গ্রামের লোকেরা নিজেদের বাড়িতে গিয়ে বৃষ্টি এসে চলে যাবার অপেক্ষায় ছিল। মা, বাবা কখন বাড়ি ফিরবে? আমি কখন থেকে অপেক্ষা করছি। এসে যাবে বাবা, তুই শান্ত হয়ে যাবেস। আর দেখিস, ও তোমার জন্য অনেকগুলো গিফট নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি নেমে আসে। সারা গ্রাম প্রায় ডুবতেই বসেছিল। তখনই মনুর বাবা গ্রামে আসে। এই যে গিন্নি, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে আমাদের, না হলে আমরা এখানেই ফেঁসে যাব। কারণ আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছে যে কয়েকদিন পর্যন্ত বৃষ্টি থামবে না। যদি আমরা এখানে থাকি তাহলে আমাদের সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আমরা যাবই কোথায়? আমাদের বাড়ি ঘর, আমাদের ঠিকানা সবকিছু তো এখানেই। আর আমাদের কাছে তো এখন খাবার দাবারও বেঁচে নেই। আর এই বাড়ি ছাড়া আমাদের কাছে আর কোনো বাড়ি ঘরও তো নেই। বাবা, তুমি আমার জন্য পুতুল এনেছো নাকি? দেখো বাবা, পুতুল তো তোমাকে আমি বৃষ্টির পরে নিয়ে এসে দেব, কিন্তু এই দেখো আমি তোমার জন্য একটা বড় ডায়েরি নিয়ে এসেছি, যাতে তুমি তোমার নালিশগুলো লিখতে পারো। তখনই বাইরে থেকে গজধর কাকার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই যে চন্দ্রকান্ত বাবা, পুরো গ্রাম যে নদীর ওপারে চলে যাচ্ছে। যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমরা ওখানেই থাকতে চলেছি। তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে আমাদের সাথে ওখানে চলো। কিন্তু আমরা ওখানে কিভাবে থাকবো? কি করব ওখানে গিয়ে? তুমি শুধু ঘরের জিনিসপত্র নিয়ে চলো, যদি খাবার দাবার কিছু থাকে সেটাও নিয়ে নাও, আর ওখানে আমাদের সাথে থাকবে। চলো, এটা করলেই আমরা বরং প্রাণে বাঁচবো। না হলে এই বৃষ্টির জল আমাদের সবাইকে ডুবিয়ে মারবে যে, আর আমাদের বাড়িঘর সব বন্যায় ভেসে যাবে, বুঝেছো? চন্দ্রকান্ত নিজের পরিবার আর জিনিসপত্র নিয়ে যেতেই যাচ্ছিল, তখনই মনু নিজের সঙ্গে ওই ডায়েরিটাও নিয়ে নেয়। সোনা, তুমি তোমার বই আমাকে দিয়ে দাও, নয়তো তোমার বই জলে ভিজে যাবে। ঠিক আছে মা। গ্রামবাসীরা সবাই নদীর ওপারে গিয়ে দেখা করে, আর সবাই যে যেমন পেরেছে জিনিসপত্র সঙ্গে করে নিয়ে এসে নদীর এপারে এসে চলে এসেছে। কেউ খাবার নিয়েছে, কেউ আবার নিজের জামা কাপড় সোনাদানা নিয়েছে। নদীর ধারে গ্রামবাসীরা বৃষ্টি থামার অপেক্ষা করছিল। পুরো একটা দিন ওই নদীর ধারে কাটানোর পরে না খাবার দাবার বেঁচে থাকে আর না কোনো ঠিকানা। সময়ের সাথে সাথে জলও বাড়তে শুরু হয়ে যায়। যদি এইভাবেই বৃষ্টি হতে থাকে তাহলে আমরা আর কেউ বাঁচবো না। আমাদের সবাই মিলে ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করতে হবে, তাহলেই কিছু একটা হবে। দেখো, এইসবে তো আমাদের আর কোনো দোষ নেই। হে ইন্দ্রদেব, দয়া করুন, আমাদের সাথে বাচ্চা বুড়ো সবাই রয়েছে, দয়া করুন। ওদের সবার প্রাণ সংকটে রয়েছে। ওনার প্রার্থনা শুনে একটা আলোর ছটা বেরোয়, আর ইন্দ্রদেব প্রকট হয়। এই বর্ষার কারণ স্বয়ং পৃথিবীবাসী, তাই এই বর্ষা থামিয়ে আমি তোমাদের জন্য উপকার করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বাঁচাতে অবশ্যই পারি। তোমার পুত্রর কাছে একটা কাগজের ডায়েরি রয়েছে। ওই ডায়েরিতে ও যতগুলো বাড়ি বানাতে পারবে সেই বাড়িগুলো বড় হয়ে যাবে, আর বৃষ্টিতে তোমরা ভিজবেও না। যেই বর্ষা শেষ হয়ে যাবে সমস্ত ঘর শেষ হয়ে যাবে।
এই কথা বলে ইন্দ্রদেব ওখান থেকে চলে যায় আর মনু অনেকগুলো কাগজের ঘর বানায়। যেই সেগুলো মাটির ওপর রাখে সেগুলো দেখতে দেখতে বড় বড় কাগজের ঘর তৈরি হয়ে যায়। সমস্ত বিলাসপুরবাসীরা ওই কাগজের ঘরে বাস করতে শুরু করে দেয়। বৃষ্টি এখনও জোরে চলছিল। মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এত জোর বৃষ্টি হচ্ছে বাইরে আর আমাদের কাছে খাবার মতো কিছুই নেই। এখন যে কি খাওয়াবো ওকে যাতে বাচ্চাদের পেটটা ভরে? চন্দ্রকান্ত গজধর জেঠুর কাগজের বাড়িতে যেমন তেমন ভাবে গিয়ে পৌঁছয়। কি হয়েছে চন্দ্রকান্ত বাবা, তুমি এত বৃষ্টিতে বাইরে ঘুরছো কেন? কি আর বলি জেঠু, আমার বাচ্চা আর বউ দুজনে খিদেই ছটফট করছে। যদি আমরা খাবারের ব্যবস্থা না করি তাহলে কোনো বিপদ না হয়ে যায়। যেভাবেই হোক বৃষ্টিটা এখনো পর্যন্ত আমাদের ঘরে ঢোকেনি, না হলে আমাদের আসল বাড়িগুলো জলে ডুবে যেত। আমার ঘরের মধ্যে কিছু চাল মশলা এসব রয়েছে, যদি কোনোভাবে ওখানে যাওয়া যায় তাহলে কয়েকদিনের খাবার তো জোগাড় হয়েই যাবে। আমার বাড়িতেও আমার শহর থেকে আনা একটা ব্যাগ রয়েছে, যদি আমরা গ্রামে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারি তাহলে খুব ভালো হবে। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এরকম জোরালো বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওরা দুজন বন্যায় ডুবে থাকা ওই গ্রাম বিলাসপুরে গিয়ে পৌঁছয়। ওরা গিয়ে জানতে পারে যে ওদের ঘরের ভেতরে জল ঢুকে গেছে। এখানে তো দেখছি গলা অবধি জল ঢুকে গেছে জেঠু। আমাদের বাড়ির ভেতরে যে খাবার দাবার রয়েছে সেগুলো যদি ভিজে যায় তাহলে আমরা কি করব? আমাদের এখান থেকে ফিরে যাওয়াটাই ঠিক হবে জেঠু। না, আমি আমার জিনিসপত্রগুলো প্লাস্টিকের একটা ড্রামের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, তাই যদি আমরা ওই ড্রামটা নিয়ে আসতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি গিয়ে নিয়ে আসছি, আপনাকে কিছু করতে হবে না। চন্দ্রকান্ত গজধর জেঠুর বাড়িতে গিয়ে যে ঘরটা পুরোপুরি জলে ডুবেছিল সেখান থেকে মালপত্রের ওই ড্রামটা নিয়ে চলে আসে। জগধর জেঠু আর চন্দ্রকান্তবাবু সমস্ত জিনিসপত্র একসাথে করে কাগজের গ্রামে গিয়ে পৌঁছয়। ওদের হাতে খাবার দাবার দেখে পুরো গ্রামবাসীরা খুবই খুশি হয়ে ওঠে। এই চাল দিয়ে আমরা খিচুড়ি বানিয়ে খেতে পারবো, এতে আমরা আরও কিছুদিন এখানে ভালো করে বাস করতে পারি আর সবার পেটও ভরে যাবে। পুরো 2 দিন কেটে যাবার পরে বৃষ্টিটা একটু কম হয়। মনে হচ্ছে বৃষ্টি এবার কম হবে। যদি সেরকম হয় তাহলে আমাদের বিলাসপুর গ্রাম, ওখানে গিয়ে আমরা আবার থাকতে শুরু করব। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যায় আর সবাই খুব খুশি হয়ে ওঠে। বৃষ্টি বন্ধ হবার পরই কাগজের গ্রামটা ইন্দ্রদেব যেমনটা বলেছিলেন সেরকমই হয়। সমস্ত গ্রামবাসীরা নিজেদের গ্রাম বিলাসপুরে পৌঁছয় জল নেমে যাওয়ার অপেক্ষায় থাকে। আরে দেখো, কাঁচা বাড়িগুলো এত ভেজার পরেও ডোবেনি, এটা নিশ্চয়ই ইন্দ্রদেবের মহিমা। ইয়ে, এখন আমরা আমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ সোনা, তুমি এখন এখানেই থাকবে। সমস্ত গ্রামবাসীরা এত বন্যাতেও নিজেদের বাড়িঘর ঠিক আছে বলে আনন্দে বিলাসপুরে জীবন কাটাতে থাকে।